রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলে ধরতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজা সাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে, সাথে আছি তানিয়া হারুন। জাতীয় নির্বাচনের প্রায় 5 মাস পর অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নির্বাচনের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, নির্বাচনের ষড়যন্ত্র করা হয়েছে। ইন্টারিম গভর্নমেন্ট যাদের পরিচয় ছিল নিরপেক্ষ, তারাই এই ষড়যন্ত্রে শরিক ছিল। নির্বাচনের 5 মাস পর কেন ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন জামায়াতের আমির? কিভাবে করা হয় ষড়যন্ত্র আর কারা জড়িত ছিল? ষড়যন্ত্রের পেছনে কি কোনো বিদেশি শক্তির হাত ছিল? জামায়াতের এই অভিযোগের সত্যতা কি, নাকি নিছকই কথার রাজনীতি? ষড়যন্ত্রের অভিযোগের সত্য মিথ্যা জানার চেষ্টা করব আজকের কঠিন কথা সহজে। আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য ময়মনসিংহ 10 মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু, আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সহযোগী সদস্য বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আক্তারুজ্জামান, এবং আছেন জবান ম্যাগাজিনের সম্পাদক রেজাউল করিম রনি। আপনাদের তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের কঠিন কথা সহজের এই আয়োজনে। জাতীয় নির্বাচনের প্রায় 5 মাস পর অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যে অভিযোগ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এনেছিলেন, সেটি নিয়ে আজকে কথা বলবো। শুরুটা করতে চাই বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আক্তারুজ্জামান আপনাকে দিয়ে। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা নির্বাচন চেয়েছিলাম কিন্তু নির্বাচনের নামে ষড়যন্ত্র চাইনি। তিনি বলেছেন ষড়যন্ত্র করা হয়েছে এবং ইন্টারিম গভর্নমেন্ট যাদের পরিচয় আসলে নিরপেক্ষ ছিল, তারাই এই ষড়যন্ত্রে শরিক ছিল। এবং তিনি আরো উল্লেখ করেছেন যে তারা স্বীকার করেছেন যে তারা ষড়যন্ত্র করে 11 দলকে হারানো হয়েছে। জানতে চাই, নির্বাচনের 5 মাস পর হঠাৎ জামায়াতের আমিরের এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এই অভিযোগ কেন তুলেছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার অনেকগুলো পরিচয় আপনি দিয়েছেন, ধন্যবাদের জন্য। কিন্তু আমি 2 টার্মের জন্য এমপিও ছিলাম, সংসদে ছিলাম 91 সনে এবং 96 সনে। যাই হোক, সেটি বড় কথা নয়। দেন এই কথাটা তো প্রথমেই তুলেছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন। উনি সংসদে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সরাসরি আবেদন করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমি জানি না সেটা আপনার তখন পিক আপ করেন নাই। যেখানে সরকারি দলের স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি সংসদে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতেছে, বিচার দিচ্ছে যে এখানে অন্তর্বর্তী সরকার দুর্নীতি করেছে, তাদের বিচার হওয়া দরকার, আপনি বিচারের ব্যবস্থা করেন। উনি সরাসরি তাকে আহ্বান জানিয়েছে। আজকে আমাদের মাননীয় বিরোধী দলের নেতা স্পষ্ট করে বলেছে, হ্যাঁ তারা দুর্নীতি করেছে। তার মানে সরকারি দল বিরোধী দল উভয়ে এখানে ঐক্যমত পোষণ করেছে যে ডক্টর ইউনূস সাহেব এখানে দুর্নীতি করেছে এবং এই দুর্নীতির বিচার হওয়া দরকার। এবং এখানে সবচেয়ে বেশি আরো স্পষ্ট হয়েছে যে আপনি বলেছেন যে প্রশ্ন করেছেন বিদেশিরা কেউ আছে কিনা। আপনি জানেন গত যে বিপ্লবটা হয়েছে, সেই বিপ্লবটা হলো আমাদের বাইডেন সাহেব এখানে বাংলাদেশের $29 মিলিয়ন ইনভেস্ট করেছিলেন। ইনভেস্ট করে এখানে অনেককে, পিটার হাস অনেক লোককে ভাড়া করে 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 এনজিওকে, আমাদেরকে সামরিক অফিসার, প্রশাসনিক অফিসার, পুলিশের লোক, ছাত্র, বিভিন্ন দিক করে একটা সুন্দর করে একটা বিপ্লব সাজিয়েছিল। এটা বাস্তবতা, এটা সহজ হয়েছে। তারপরে ডক্টর ইউনূস সাহেব আসা ক্ষমতাটা আমাকে বসে গেলেন বাইডেন সাহেবের বদলতে। যদি বিপ্লব হয়ে থাকে, আমাদের বক্তব্য ছিল বিপ্লব হলে বিপ্লবী সরকার হবে। ডক্টর ইউনূসকে, উনি তো বিপ্লবের সঙ্গে ছিলেন না। এখানে বিপ্লব করেছে, মাঠে ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে ফাইট করেছে বিএনপি লাগাতার 17 বছর ধরে। এখানে ফাইট করেছে জামাত ইসলাম, ফাইট করেছে অনেক আমাদের যে ইয়াং জেনারেশন। তারা সরকার গঠন করবে, তারা বিপ্লবী সরকারে বসবে, তাদের মধ্যে বিপ্লব হবে। কিন্তু সেখানে দেখা গেল কতগুলো দুর্নীতিবাজ, আসিফ নজরুল,
তারপরে ওই যে শফিকুর রহমান, তারপরে আমি নাম দিয়ে বলছি পরিষ্কার, যে দুর্নীতির কথা বলছেন সেখানে আদিলুর রহমান, তারপরে সেখানে রেজওয়ানের স্বামী তো অনেক দুর্নীতি করেছেন, এটা পরিষ্কার সবাই দেখেছেন। কাজে দেখা গেছে যে কে করে নাই, ইভেন কি আমাদের ছাত্র নেতাদের মধ্যে দেওয়া হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, সে তো দেদারসে দুর্নীতি করেছে সবাই বলে। এমন কাজে এই যে দুর্নীতিরা তারা করেছে এটা তো স্পষ্ট হয়েছে। আজকে আমাদের নেতা ডক্টর শফিকুর রহমান স্পষ্টত বলেছে যে এটা একটা সুষ্ঠু বিচার হওয়া দরকার, তদন্ত হওয়া দরকার। কিন্তু সেই ক্ষেত্রে নির্বাচনের এই 5 মাস পর যে 11 দলকে আসলে ষড়যন্ত্র করে যে হারানো হয়েছে নির্বাচনে, সেটি আসলে কেন বলেছে, বা আসলে আপনি আবার এটি উল্লেখ করেছেন জামায়াতের আমি যে তারা স্বীকার করেছে যে তারা ষড়যন্ত্র করেছে। এই ষড়যন্ত্রের সাথে আসলে ষড়যন্ত্র পরিষ্কার, কারণ আপনি দেখেন কয়দিন আগে বিষয়টা তো আমি বুঝলাম, কিন্তু নির্বাচনে হারানোর বিষয়টা পরিষ্কার, কয়দিন আগে দেখেন আপনাদের মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আমাদের খলিল সাহেবের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রী অভিষেকে দেখা করে বলছে যে আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে জয়লাভ করেছি, আপনারা যদি বাজি ধরতে চান তাহলে আমেরিকার সঙ্গে বাজি ধরতে হবে। যদিও আমেরিকানরা হেরে গেছে পরে, এখন বাজিটা ধরলে কি হইতো আমাদের অবস্থা বুঝতে পারছেন। কাজে আমেরিকানরা তো চাচ্ছে এবং বলছে যে এই সরকারটা তারা এনেছে ক্ষমতায়, এটা হয়তো স্বীকার করবে না সরকার। কাজে এই সরকার তো তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে ক্ষমতায় আনছে। এখানে আনার পরে আমরা কি দেখলাম, যে আমরা সাউথ প্লাজা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা অনুষ্ঠান করতে দিলাম। কেন, কি কারণে, কি যুক্তিতে? কেন আমার দক্ষিণ প্লাজায়, আমার সংসদ যে সার্বভৌমত্বের প্রতীক, সেই সংসদের দক্ষিণ প্লাজায় কেন আমেরিকান পতাকা উড়াইয়ে সেখানে একটা অন্তর্বর্তী সরকারের যেই বিষয়ে আপনারা অভিযোগ তুলেছেন তারা ষড়যন্ত্র করেছে, সেই অন্তর্বর্তী সরকারে তো দুজন ছাত্র উপদেষ্টাও ছিলেন যাদের সাথে আপনি যে এনসিপির সাথে আপনারা আসলে জোট করেছেন, তো সেটি নিয়ে কি বলবেন? আসলে না যারা তদন্ত করে তারাও যদি সেটা জড়িত থাকে তাদের বিচার হবে। আমরা তো বলছি যে অন্তর্বর্তীকালীন ষড়যন্ত্র করে সেটা করেছে, না হলে তৎকালীন সময়ে ছাত্র নেতারা পাশ না করার তো কোনো যুক্তি ছিল না, কারণ সারা বাংলাদেশ তাদের পক্ষে ছিল। আজকে উদীয়মান আমাদের এখানে নেতা আছেন, তারা দেখেছেন যে বাংলাদেশের মানুষ সকল যুবক এবং আজকের প্রজন্ম যারা পাশ করেছে, আমাদের মতো বৃদ্ধ প্রজন্ম তো এখানে আর নাই, আমরা তো পাশ করতে পারি না, নমিনেশনের মতো আমরা চাইও নাই, আমরা যাইও নাই। কিন্তু ষড়যন্ত্র যে হয়েছে এটা তো আসে এস্টাবলিশড হয়েছে, এবং এই ষড়যন্ত্র করে আজকে রাজনীতিতে ষড়যন্ত্র একটা অংশ, এবং ষড়যন্ত্র করে যে জয়লাভ করতে পারে ইট ইজ এ ট্রিক্স অফ দ্য গেম। কিন্তু নির্বাচনে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার অভিযোগ আবার নাকচ করে দিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেছেন আমাদের বিবেচনায় আমরা কোনো ইঞ্জিনিয়ারিং পাইনি, এমনকি দেশি বিদেশি পর্যবেক্ষকরাও বলছেন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। তাহলে আসলে আপনাদের কথা জনগণ কেন বিশ্বাস করে? দেখেন, একটা টেলিফোনের ভিতরে সার্কিট কিভাবে কাজ করে এটা টেলিফোন মেকানিক জানে না, এটা শুধু জানে ডিজাইনাররা। ইফতেখারুজ্জামান সাহেব বলেন একটা এনজিওর একটা ভাড়াটিয়া লোক, তারা কদিন ইয়ার সঙ্গে ছিল, বন্ধু সরকার এখন ছিল, বিভিন্ন সংস্কারের সঙ্গে ছিল, কই কিছু করতে পারছে? তারা কথায় কথায় দুর্নীতি দেখে, অন্তঃসরকার দুর্নীতি তারা দেখে না। তারা সারা সব লোক, আওয়ামী লীগের দুর্নীতি দেখে, বিএনপির দুর্নীতি দেখে, তারা বিএনপি যতবার ক্ষমতা ছিল তাদের দুর্নীতি দেখেছে। আর এই ইফতেখারুজ্জামান সাহেব গত 2 বছরের কোনো দুর্নীতি দেখে নাই। কাজে এই সমস্ত যে কি বলে যে ওই যে পরজীবী লোকগুলা যারা অন্যের কথায় উঠে বসে এবং তারা রাজনৈতিক দলগুলোকে সবসময় চলে, রাজনৈতিক দলকে অবমূল্যায়ন করতে চেষ্টা করে, রাজনৈতিক দলের প্রতি তারা সবসময় একটা আক্রোশ নিয়ে কাজ করে। কারণ উনি তো 2 বছর ছিলেন, উনি বুক ফুলে বলেন দুর্নীতি হয় নাই, আর ষড়যন্ত্র যে হয় নাই তাদের কি হচ্ছে আমরা কি দেখেছি? আমরা তো ইলেকশনে এমনকি সরকার, এমনকি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেছেন যে আমরা যদি সংস্কারের দাবি না মানতাম তাহলে নির্বাচন হইতো না। তার মানে এটা ষড়যন্ত্র অংশ। মানে আমরা এই যে ষড়যন্ত্রটা কি জিনিস, একটা বলবো আর একটা করবো, এটা ষড়যন্ত্র। কাজে এখানে ষড়যন্ত্রের আলামত আমরা পাচ্ছি, এবং আজকে যে আমাদের দলীয় প্রধান বলেছেন এটা বলিষ্ঠ কথা বলেছেন, আমরা সরকারের কাছ থেকে সুস্পষ্ট জবাব চাই, এবং আমরা অবশ্যই যে কোনো মূল্যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতির তদন্ত চাই, বিচার চাই। জি, আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু, জামায়াত আমিরের বক্তব্য নিয়ে আপনার প্রতিক্রিয়া শুরুতে জানতে চাই, সেই সাথে জানতে চাই আপনার কি মনে হয় আজ এই বক্তব্য উনি দিয়েছেন সেটি প্রেক্ষিতে কি মানে এমনটাই বোঝায় কিনা যে বিএনপি সত্যি আসলে ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছে কিনা? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে চ্যানেল ওয়ানের দর্শক শ্রোতা এবং আমার 2জন বিজ্ঞ সহ-আলোচককে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, যে বিষয়টি জামাতের আমির সাহেব বলেছেন, উনি বিজ্ঞ
রাজনীতিবিদ, কিন্তু এটা আসলে জাতি হতাশ হয়েছে। উনি যা বলেছেন, সংসদে ওনার বক্তব্য একরকম, সংসদের বাইরে আরেক রকম। আমার ধারণা জামাত নির্বাচনের আগে তারা বিভিন্ন রকম ন্যারেটিভ তৈরি করেছে, নানা রকম মানে মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছে, তারা জান্নাতের টিকিট বিক্রি করেছে, মানুষ আসলে সেই টিকিট কিনে নেয়। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। তাদের সেই তাদের কথায় আস্থা রাখে নাই, বিশ্বাস রাখে নাই। এখন সেই কারণে ওনারা হয়তো ওনাদের কোনো কারণে হয়তো সেটা ক্ষমতায় ওনারা 18 মাস যখন ইন্টারিম গভর্নমেন্ট ছিল, অনেকটা প্রকারান্তরে ওনারা এবং ওনাদের যে জোট, ওনারা মানে পরোক্ষভাবে ক্ষমতায় ছিলেন। এখন যখন ওনাদের মধ্যে আপনি তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলে বোঝা যেত, এখনও বোঝা যায় যে জামাত ক্ষমতায়, কিন্তু জনগণের যে ক্ষমতায়ন, জনগণের বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এবার যারা নির্বাচিত হয়েছেন, উনি যদি এই কথা মানে দুর্নীতি এবং ষড়যন্ত্র দুটো আলাদা জিনিস। এখন আপনি প্রশ্ন করেছেন আমাদের সহ-আলোচককে ষড়যন্ত্রের বিষয়ে, উনি দুর্নীতির বিষয়ে বয়ান তৈরি করেছেন। এটা হলো জামাতের আসলে নানা রকম বয়ান বা নেগেটিভ তৈরি করার, যখন উনি দীর্ঘদিন নতুনভাবে জামাতে যোগদান করেছেন, কিন্তু জামাতের ওই বয়ানটা নেগেটিভটা খুব ভালোভাবে আয়ত্ত করেছেন আমার প্রিয় সহ-আলোচক। তো যেটা আমি বলতে চাচ্ছি, আসলে জামাত সংসদে এক ধরনের কথা বলে, সংসদের বাইরে আরেক রকম। আবার সংসদে কিন্তু বলছেন যে আসেন আমরা সবাই একসাথে কাজ করি, এবং উনি মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান, ওনার নির্বাচনী এলাকার বাজেট অধিবেশনে বাজেটের উপর বক্তব্য দিতে গিয়ে উনি ওনার নির্বাচনী এলাকার উন্নয়নের কথা বলেছেন, উন্নয়নের বিভিন্ন দাবি দাওয়া পেশ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাথে সেই বাজেটে কিছু যে দাবি উনি বলেছেন যে কর রেয়াতের, সেগুলি মেনে নিয়েছেন। আবার ওনারা এলাকার উন্নয়নের জন্য যে দাবি পেশ করেছেন, সেটা সাথে সাথে মেনে নিয়ে পরের দিনেই স্থানীয় সরকার মন্ত্রী সহ আরও কয়েকজনকে পাঠিয়েছেন। আজকেও ওনারা বিভিন্ন মন্ত্রণালয় এবং সচিব সহ ওনার এলাকার উন্নয়নের জন্য আজকেও একটা মিটিং হয়েছে। তো আপনি মানে এক এক জায়গায় এক এক রকম, এটা মনে হয় দ্বিচারিতা, এই রাজনীতিটা মানে জামাতের সাথে যায়, আর কারো সাথে যায় না। তবে আমি যেটা বলতে চাচ্ছি যে যদি এরকম হয়, তাহলে তার বিপরীতটা যদি আমি বলি, উনি যদি বলে থাকেন যে নির্বাচন ষড়যন্ত্র হয়েছে, তাহলে উনি কি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত হয়েছেন? তাহলে হি শুড রিজাইন, তাহলে তো ওনাকে পদত্যাগ করা উচিত। উনি বিরোধী দলের নেতা, যে উনি সেটারই বা বৈধতা আসে কোত্থেকে? তো সুতরাং যে নির্বাচনটিতে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে পৃথিবীর নানা পর্যবেক্ষকরা ছিলেন, সবাই বলেছেন একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে। এই দেশের মানুষও দেখেছে যে নির্বাচনে কোনো সহিংসতা হয় নাই, কোনো হানাহানি হয় নাই, খুন খারাপি হয় নাই, এবং মানুষ নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোট দিতে পেরেছে। বাংলাদেশের ইতিহাসে এমন নির্বাচন, ওনার তো দীর্ঘ অভিজ্ঞতা, হয়েছে কিনা উনি বলুক, এরকম নিরপেক্ষ নির্বাচন হয়েছে কিনা। সেই নির্বাচনটাকে প্রশ্ন করে আসলে লাভ কি? আমার ধারণা এগুলো করে আসলে আমরা এই যে বিভিন্ন মানে জনগণকে একটা ভুল বার্তা দিচ্ছি। জনগণ চায় যে আমরা সবাই মিলে যে সংসদেও জামাতের আমির সাহেব যে বক্তব্য দিয়েছেন যে আসুন আমরা সবাই মিলে একসাথে ঐক্যমত দেশের স্বার্থে ঐক্যমত হই। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, দেখেন যে বিরোধী দলের উদ্দেশ্যে বলেছেন, দেখেন আমরা ব্যর্থ হলে আপনারা ব্যর্থ, আপনারা ব্যর্থ হলে আমরা ব্যর্থ। আমরা সবাই মিলে এই গণতান্ত্রিক যে মানুষ যে এই ভোটের মাধ্যমে এই সরকারটিকে নির্বাচিত করেছে, এই নির্বাচিত সরকার ব্যর্থ হলে তাহলে সবাই ব্যর্থ, আমরা সবাই ব্যর্থ। আসুন আমরা সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যাই। এবং সেইটাকে আসলে আর হলো জুলাই স্পিরিট, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, সেই জিনিসগুলো একটু মানে আমার মনে হয় যে এই যে মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে এই মানে একটি দীর্ঘদিন মানুষের ভোটের অধিকার ছিল না, মানুষ ভোট দিতে পারে নাই, যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ এই সরকারটিকে নির্বাচিত করেছে, এবং জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট ছিল সেটা মনে হয় একটু ভিন্ন খাতে প্রবাহিত করার একটা অপচেষ্টা। জি, অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে বিএনপির পররাষ্ট্রমন্ত্রী করায় দেশের জনগণ, রাজনৈতিক বিশ্লেষকরা, এমনকি খোদ বিএনপি নেতাকর্মীরাও অবাক হয়েছেন। কিন্তু আলোচনা সমালোচনা আছে যে আমেরিকার প্রেসক্রিপশনেই খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। এই বিষয়ে কি বলবেন? এই বক্তব্যটি কার? যে আপনি যে প্রশ্নটি করেছেন, এই বক্তব্যটি কার?
বিশ্লেষকরা বলছেন, যেখানে বিশ্লেষক সমালোচনা বলতে হচ্ছে, আপনি তো এমনকি যারা বিএনপি specific- নেতাকর্মীরা বলছেন তারাও specific বলছেন। বিশ্লেষক বলতে আপনাকে স্পেসিফাই করতে হবে যে কে এই বক্তব্যটি দিয়ে আলোচনা সমালোচনা আছে সব জায়গায়, আমি সেটা বলছি। সেটা আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে বলেন। কোথাও জরিপ করে পেয়েছেন বা না, আমি কেউ জরিপ করে বললে পাইনি। আমি কেন জরিপ করে পাবো? আমি তাকে কুট এখানে করতে জরিপ হবে। করার তো কেউ না। তাহলে আমি জরিপ করে বিশ্লেষক পাইনি। বলতে জি। বিশ্লেষক বলতে কোন বিশ্লেষক আমি আপনাকে বলেছেন? নাম সহ সবই সেটা আমি বলতে পারবো, এটা নিয়ে আমি কোনো একটু সমস্যা নেই। জানলে তাহলে আমার কিন্তু উত্তর আমি দিতে আপনাকে সুবিধা বলছি হতো। সব জায়গায় এটা নিয়ে এই সমালোচনা যদি আপনি অস্বীকার করেন তাহলে আসলে না, আমি অস্বীকার করছি জি। না। আমি আপনাকে বলি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সরকার গঠনের পর মানে উনি সঠিক জায়গায় সঠিক লোকটি চুজ করেছিলেন, জি। রাইট প্লেসে রাইট ম্যান। বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সঠিক জায়গায় সঠিক লোকটি নির্বাচন করার চেষ্টা করেছেন। সেই ক্ষেত্রে ওনাকে উপযুক্ত মনে হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষেত্রে ওনাকে উপযুক্ত মনে হয়েছে, সেটা করেছে। ওনাকে পররাষ্ট্রমন্ত্রীর মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। ইতিমধ্যে উনি বাংলাদেশের জন্য একটি গৌরবও বয়ে নিয়ে এসেছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব, এটা একটি গৌরবজনক অর্জন। তো সুতরাং মানে সবকিছু যে জি। মানে ওই বিতর্কিত করার, বাংলাদেশে একটা যে কোনো বিষয়কে বিতর্কিত করার একটা অপপ্রয়াস থাকে, সেটার অংশ হিসেবে এটা হতে পারে। জি, আপনাকে ধন্যবাদ। রেজাউল করিম রনি, জামায়াত আমিরের অভিযোগের বিষয়ে কোনো সত্যতা আছে কিনা শুরুতে আপনার কাছে সেটি জানতে চাচ্ছি। জি, ধন্যবাদ। যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। এবং প্রথমবারের মতো চ্যানেল ওয়ানে আসলাম ভাঙ্গা গলা নিয়ে, এটা একটা সমস্যা, যার পরেও চেষ্টা করব আপনার কঠিন কথা সহজে বলতে, যদিও সহজ কথা যায় না বলা সহজে। তারপর আমরা চেষ্টা করবো কাটকাট বলতে। প্রথম কথা হলো, জামাতের আমির এই ধরনের কথাবার্তা বলতে মজা পায়, আনন্দ পায়। এটা পার্ট অফ ওনার হইলো যে এন্টারটেনমেন্ট পলিটিক্স। এটা সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। হ্যাঁ, একটা জায়গায় ওনার সাথে একমত হওয়া যাইতে পারে, সেটা হলো, সেটা বাচ্চু ভাই বলতে যাও বলেন এই পুরোপুরি, সেটা হলো উনার যে নির্বাচনী আসন ঢাকা 16, সেখানে কি উনি পাশ করেছে? আমি তার পাশের এলাকার বাসিন্দা এবং ইলেকশনের দিন আমার বিরাট কৌতূহল। শফিকুল ইসলাম মিল্টন আগায় ছিল। মিল্টন ভাই ওইখানে আমরা চিনি, মিল্টন সাহেবকে অনেক আগে থেকে, ছোটবেলা থেকে দেখি। আমার অনেক কৌতূহল ছিল এখানে ইলেকশনটা কেমন হচ্ছে, যেহেতু বিরোধী দলের প্রধান উনি নির্বাচন করছেন ওখান থেকে। আমি গেছি, আমি মাঠে সাংবাদিকতার অভিজ্ঞতা এবং দীর্ঘদিন নির্বাচন দেখা, মাঠে আমি যে চিত্র দেখেছি তাতে ওনার ওখানে জামানত হারানোর কথা, সেখানে উনি পাশ করলো কিভাবে আমারও সন্দেহ আছে। এবং ঢাকাতে আমিনুল হক আপনারা জানেন, সাবেক ফুটবল দলের অধিনায়ক ছিলেন, জি। মিরপুরে উনি কাজ করে দীর্ঘদিন থেকে, সেখানে উনি অল্প কিছু ভোটের ব্যবধানে উনি হেরে যায়। এবং যে ব্যক্তি ওখানে বিজয়ী হয়েছেন সেই ভদ্রলোক, প্রচণ্ড ভদ্রলোক, তার সাথে আমি শো করছি, টকশোতে আলাপ করছি, প্রচণ্ড ভদ্রলোক। কিন্তু উনার ফ্যামিলির লোকজন, উনার ছেলেমেয়েরাও জানে না যে উনি নেতা, ছেলেমেয়েরা চিনে ওনাকে আব্বা হিসাবে, মানে বাবা হিসাবে। সেই লোক পাশ করছে আমিনুল হকের সাথে। এগুলো তো একটা আশ্চর্যজনক ঘটনা। এই নির্বাচনে অনেক রকম আশ্চর্যজনক ঘটনা আমরা দেখছি, কিন্তু এই ইলেকশনটা ইঞ্জিনিয়ারিং এর পার্ট আকারে হয়েছে। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। জনগণ ভোট দিতে পারে নাই এইরকম দাবি কোনো বিশেষজ্ঞ তুলে নেই, কোনো জায়গা থেকে তুলে নেই। এবং আপনি বিরোধী দলের আরেকজন হুইপ ঢাকা 8 নাহিদ ইসলামের আসন, সেখানকার জনগণের মন্তব্য নিয়ে দেখেন, আমার কথা বিশ্বাস করার দরকার নেই। হ্যাঁ, আপনি তো যে মানুষ বললেন না, লোকে বলে, লোকে কি বলে শুনে দেখেন। একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং তো হাসিনাও করছে। হাসিনাও তো প্রত্যেকবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার পর বলছে কি, জনগণ বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছে। ফলে জনগণ রিয়েলি কি বলে, মাঠের একটা বাস্তবতা আছে। আপনি সেই এলাকাগুলোতে যান, সেই এলাকাগুলো মানুষ কীভাবে বলে। এখানে মানুষ ভোট দিয়েছে, জি। কতগুলো জায়গায় ফলাফল মেনুবারিং করা হয়েছে, এই ব্যাপারে আমারও সন্দেহ আছে। নাহলে জামাতের এতগুলো আসন পাওয়ার কথা না, কোনোভাবে এতগুলো আসন পাওয়ার কথা না। ফলে জামাতের আমির সাথে আমি একমত, এটা তদন্ত হওয়া দরকার। এবং ঢাকার এই আসনগুলো কিভাবে একচেটিয়া জামাতের পকেটে গেল, এইটা বিএনপিরও একটু আমার মনে হয় যে শক্তভাবে এটা তদন্ত করা উচিত। জি, এটা গেলো একটা। আরেকটা হলো যে দেখেন, এখানে গণ অভ্যুত্থানে আমরা যখন মাঠে ছিলাম, আমরা কোনো ডিপ স্টেট দেখি নাই, আমরা কোনো ষড়যন্ত্রকারীকে দেখি নাই। জাতিসংঘের প্রতিবেদনে বলা হচ্ছে 1400-র মতো লোক মারা গেছে, কিন্তু বেসরকারি হিসাব মতে 3000 4000 হতে পারে সংখ্যাটা, এবং আহত 25 থেকে 30,000, এটা আমরা দেখতেছি, এটা সবাই আমরা জানি। এখানে কোনো এম্বাসির লোক আহত হয়নি, কোনো বিদেশি চর নিহত হয়নি, আন্দোলন করেনি। এখানে আন্দোলনটা বাংলাদেশের এই জেনজি জেনারেশন, একটা জেনারেশনাল মুভমেন্ট। কিন্তু 71টা যেরকম আওয়ামী লীগ তার নিজের কারণে কুক্ষিগত করছে,
এবং ৭১-কে জামাত যেভাবে অলওয়েজ একটা ভারতের ষড়যন্ত্র আকারে দেখে ব্যাখ্যা করে, একইভাবে এখন ২৪-কে নিজেদের পকেটস্থ করতে গিয়া এটা এখন আমেরিকার ষড়যন্ত্র হয়ে গেছে। এই আমেরিকার ষড়যন্ত্র ভালো হইতো যদি জামাত ক্ষমতায় আসতো। জি, যদি জামাতের সাথে যখন আমেরিকান এম্বাসিগুলো মিটিং করতেছিল, তখন কিন্তু আমার প্রিয় বক্তা মুফতি আমির হামজা বলছিল যে আমেরিকাও চায় জামাত ক্ষমতায় আসুক। যখন আমেরিকা জামাতকে চাবে তখন সেটা হবে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, কিন্তু এর বাইরে যদি অন্য কেউ চায় সেটা হবে সাম্রাজ্যবাদের দালাল। এই যে নিরপেক্ষতার নতুন সংজ্ঞা ৫ তারিখের পরে আমরা পাইছি, এটা একটা অভিশাপ বাংলাদেশের জন্য। বাংলাদেশের পররাষ্ট্রনীতি সবার আগে বাংলাদেশ। এখানে আমরা দিল্লিপন্থী হইতে চাই না, পিন্ডিপন্থী হইতে চাই না, আমেরিকাপন্থী তো নাই। তো ফলে এইরকম একটা জায়গা থেকে, একটা জাতীয় স্বার্থের জায়গা থেকে রাজনীতিটা করতে হবে। সেই রাজনীতিটা আপনি যদি এমন এমন কথাবার্তা বলেন যে কথাবার্তাগুলো আপনার নিজের জন্যই, নিজের রাজনীতির জন্যই ক্ষতিকর, যেমন আমির সাহেব যে কথাটা বললেন, অত্যন্ত ভদ্রলোক, কোনো সমস্যা নেই, কিন্তু কথাবার্তা তো ভাই সিরিয়াসলি নেওয়া যায় না। এসব কথা আপনি সহজ কথা বলতে বলছেন, কিন্তু এই কথাগুলি তো মানে সিরিয়াসলি পলিটিক্যাল অ্যাটিটিউড আকারে আমরা নিতে পারি না। তো ফলে কনস্ট্রাকটিভ, হ্যাঁ আপনি বিএনপি সমালোচনা করেন, বিএনপি সব ভালো করতেছে সে কথা কেউ তো বিএনপিও তো বলে না। সেই সমালোচনা কি হরে ধরে প্রোপাগান্ডা করা, হরে ধরে আপনার ট্যাগিং করা, হরে ধরে একটা ন্যারেটিভ সাইরা দেওয়া বাজারে? আমরা ন্যারেটিভ, বাংলাদেশে যদি ন্যারেটিভ মানে বয়ানের রাজনীতি যদি জয়ী হইতো, হাসিনা ক্ষমতায় থাকতো। হাসিনার চেয়ে বড় ন্যারেটিভ বাস্তব পৃথিবীতে আর নাই, এই ১বিংশ শতাব্দীতে অন্তত। সেখানে এই ন্যারেটিভের বিরুদ্ধে বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছে। ফলে আমরা ফ্যাকচুয়ালি যেটা দেখতে পাচ্ছি এখানে টিআইবি, আরেকটা কথা হলো এখানে টিআইবির অতীতের অনেক কর্মকাণ্ড আমরা জানি, দেখছি, কিন্তু টিআইবি এইখানে একটা আলোচনা করছে আমাদের শ্রদ্ধেয় আখতার সাহেব। উনি বলেছেন যে বিগত আমলে দুর্নীতি নিয়ে টিআইবি কোনো কথা বলে না। টিআইবি একটা রিপোর্ট করছে, বিগত ইন্টারিমের আমলে শুধু সেবা খাতে ১২,৩৬৬ আপনার কোটি টাকা, হাজার কোটি টাকা, ১২,০০০ কোটি টাকার উপরে ঘুষ লেনদেন হয়েছে শুধু ইন্টারিমের আমলে। তো এবং ঘুষ লেনদেনের এই যে পুরো প্রক্রিয়াটা, এই যে একটা, এখন আপনি দেখেন এখনো কি কোনো চাকরি হয় সরকারি অফিসে? ধরেন বিএনপির নেতা বাচ্চু ভাই একটা রেফার করে পাঠাক যে তার স্থলের চাকরি হবে, সবার আগে বাদ দিবে, এটা বিএনপি পাঠাইছে। এই কারণে এখনো এখানে এমন একটা চক্র রয়ে গেছে, অসহায়। আমি কদিন আগে বলছিলাম আপনার যে বিএনপি ক্ষমতায়, দেশ চালাচ্ছে জামাত আওয়ামী লীগ, কারণ ওই যে গোপন আতাত হয়েছিল, হ্যাঁ গুপ্ত এবং আজকে পলাতক মিলা যে আতাতরা, এই আতাতের মধ্যে এমন এক সিন্ডিকেট গড়ে উঠছে, সেখানে বিএনপি পলিটিক্যালি ডে বাই ডে অনেক বেশি আপনার ধরেন যে কি বলবো যে ডিপ্রাইভ হচ্ছে, হতাশ হচ্ছে যারা নির্যাতিত ত্যাগী কর্মীরা। তো ফলে এখানে এই যে সিন্ডিকেটটা গড়ে উঠছে, এটা তো সবচেয়ে ভালো সুযোগ ছিল ইন্টারিমের আমলে ব্যাটেল করার, তা না করে তারা এটাকে প্রোটেক্ট করছে। যদি নিজেদের হয়ে যেত তাহলে তার ৭ খুন মাপ, তাদের সাথে যারা আঘাত করছে তাদেরকে তারা প্রোটেক্ট করছে, করার মধ্য দিয়ে এই জিনিসটা হয়েছে। আর একটা হলো যে আপনি বলতেছেন খলিল সাহেবের ব্যাপারে বিএনপি আপত্তি তুলে নেই ইন্টারিমের আমলে। তখন বিএনপিকে কি বলা হয়েছে? জুলাই বিরোধী, নানা কিছু। তারপরে যখন খলিল সাহেবের এক্সপার্টিসকে আমলে নিয়ে বিএনপি যখন ওনাকে নিল, তাহলে তার মানে কি জামাত এনসিবি খলিল সাহেবকে বারবার ডিফেন্ড করছে, খলিল সাহেবের পক্ষে দাঁড়াইছে। তাহলে জামাত এনসিবির একটা লোককে, হ্যাঁ জামাত এনসিবির দাবিকে মাইনা বিএনপি ইনকর্পোরেট করছে। এবং আরেকটা উদাহরণ দেয়, বিএনপিকে শুধু খলিল সাহেবকে ইনকর্পোরেট করছে বিএনপির বাইরের থেকে? জাহেদুর রহমান কবে বিএনপি করছে? ডাক্তার জাহেদুর রহমান সাহেব টক শোতে 15 দিন আগে উনি বলছে উনি বিএনপির কেউ না। তো বিএনপি ওনাকে অ্যাডাপ্ট করে নেয়নি। বিএনপির তো ঐতিহ্য আছে। আমাকে কতবার অফার দিছে, এই যে আমাকে বিএনপির দালাল বলা হয়, হ্যাঁ 2 টাকা না নিলাম না, শুইলাম না, হ্যাঁ তো আজকে একটা মন্ত্রী না হয়ে কত বড় অপরাধ করছি। তো আপনি দেখেন, এবং আজকে এই গভর্নমেন্টে দেখেন আপনি এই আশিক সাহেব নাই বিডার, আপনার বাংলা একাডেমিতে মোহাম্মদ আজম নাই, ফারুক আসিফ নাই পিআইবিতে। তো আপনি বলেন সেই প্রসঙ্গ নিয়ে ইন্টারিমের লোক সবকে বাদ দিয়ে দিয়েছে বিএনপি। রেজাউল করিম রনি যেমনটা বলছিলেন, যে প্রশ্ন তুলেছেন বিএনপি আসলে ক্ষমতায় কিন্তু দেশ চালাচ্ছে জামায়াত আওয়ামী লীগ, এই বক্তব্য নিয়ে বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান আপনার কাছে আসবো, তার আগে একটি বিরতি নিয়ে ফিরছি। কঠিন কথা সহজে অনুষ্ঠানে এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি কঠিন কথা সহজে অনুষ্ঠানে। বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান, যেমনটা রেজাউল করিম রনি বিরতির আগে বলছিলেন, সেই প্রসঙ্গ তুলে যদি আপনার কাছে আসি, যে উনি যেমনটা বলেছেন বিএনপি ক্ষমতায় কিন্তু দেশ চালাচ্ছে জামায়াত আওয়ামী লীগ, এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাইবো। সেই সাথে জানতে চাইবো অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে জামায়াতের ঘনিষ্ঠতা বেশি দেখা গেছে, এমনটাও আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে জামায়াত ঘনিষ্ঠ বা শিবিরের সাবেক কর্মীদের পদায়ন করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিল জামায়াতের জোটে থাকা এনসিপির নেতারা, যখন সেই সময় আমি আপনাকে সেটা বলছিলাম। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার যদি আসলে ষড়যন্ত্র করে, সেটি তো আসলে বিএনপির বিরুদ্ধে হওয়ার কথা, সেটি জামায়াতের বিরুদ্ধে কেন করবে? দেখেন, আমার
ছোট ভাই অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে ঢাকা মহানগরের 3টা আসনে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং 3টা ইঞ্জিনিয়ারিং হওয়ার কারণে জনগণ ভোট দিতে পারে নাই, কিন্তু তারা নির্বাচিত হয়েছে। তার মানে তো প্রমাণিত হয়ে গেল। ডক্টর শফিকুর রহমান যে কথাটা বলছেন প্রমাণিত হয়ে গেল। তার মানে উনি তো জানেন ইঞ্জিনিয়ারিং করে পাশ করছেন। তা ওনারা আসলে ইঞ্জিনিয়ারিং করে পাশ করতে পারেন, তাহলে এরকম ইঞ্জিনিয়ারিং তো আরও হতে পারে। যেমন আমরা যেমন জানি ঢাকা শহর, আমরা ক্যান্টনমেন্টে থাকি, এখানে তো তারেক রহমান সাহেব পাশ করার কোনো গ্রাউন্ডই ছিল না, কোনো মানে ভোটই ছিল না তা পাশ করার মতো। পাশ করছে 4000 ভোটে আমাদের প্রধানমন্ত্রী পাশ করে, 4000 ভোটে দেশের প্রধানমন্ত্রী পাশ করে। কারণ আমি আমার দলীয় হিসাবে তো আমি অস্বীকার করবো, ঠিক আছে, কারণ আমি সেটা বলছি না, কিন্তু আমার ভাই প্রমাণ করে দিলেন যেটা। আর আমরা একদিন জানতাম বিপ্লব হয়েছে, 5ই আগস্টে বিপ্লব হয়েছে। আজকে আমার ছোট ভাই বললেন না গণ অভ্যুত্থান হয়েছে। তো গণ অভ্যুত্থান বিপ্লবের তো রাত দিন ফারাক, অবশ্যই রাত দিন ফারাক, অনেক রাত দিন ফারাক। এটা বিপ্লব কে বলে, কারা বলে, না কে বলে কিনা জানি না, কিন্তু আমার এটা আপনি আলোচনা করবো আমরা। না করেন, যদি গণ অভ্যুত্থান হয়ে থাকে তাহলে তো আমারই ক্ষমতা থাকবে। অভ্যুত্থান হয়েছে, সরকার পরিবর্তন হয়ে গেছে, সেখানে তো সচিবের কি দোষ, পুলিশের আইজির কি দোষ, কর্মচারীদের কি দোষ? অভ্যুত্থান তো হয়েছে উপরে। আর বিপ্লব যদি হয়ে থাকে তাহলে সমস্ত কিছু পরিবর্তন করতে হবে। তো বিপ্লব হয় না, ভেরি গুড, শুনলাম, এখন জানলাম আমরা থেকে, আমি তো তর্ক করছিলাম, আমরা জানলাম বিপ্লব হয় না, অভ্যুত্থান হয়েছে। তো অভ্যুত্থান যদি হয় জি, তাহলে সেই অভ্যুত্থানে জামাত তো স্বাভাবিকভাবেই অংশগ্রহণ করে তার নিজের দলীয় লোক দেখে ক্ষমতা বসিয়েছে। অভ্যুত্থান, অভ্যুত্থান মানে কি? আমি নিচে ছিলাম, উপরে উঠে আসছি, এটা তো অভ্যুত্থান। আমার এখান থেকে আমি উঠে আসছি, অভ্যুত্থান অর্থটা কি? আমি অভ্যুত্থান করেছি, করে আমার লোক দেখে আমি ক্ষমতা বসিয়ে দিয়েছি, আমি আমার ডক্টর ইউনূসকে এনে বসিয়ে দিয়েছি, অভ্যুত্থান। কিন্তু বিপ্লব যদি হইতো তাহলে তো রনি ক্ষমতায় বসতো, কারণ রনি তো রাস্তায় আন্দোলন করেছে, এটা তো আমার বসার কথা না। কাজে এখানে আপনি বলছেন এনসিপি তো পরে দল হয়েছে, জামাতের সঙ্গে আতাত হয়েছে, কিন্তু এর আগে কি হয়েছে? জামাত এটাকে অভ্যুত্থান বলেছে, আমরা বলছি বিপ্লব। তখন আমি জামাতে ছিলাম না, আমি জামাতে যোগদান করছি ডিসেম্বরে, কিন্তু আমরা অভ্যুত্থান 2 বছর পরে জামাতে যোগদান করছি, কিন্তু আমরা বিপ্লব বলেছি, আমরা বিপ্লব বিশ্বাস করি। আমরা বারবার বলে আসছি বিপ্লবী সরকার হওয়া দরকার ছিল, হয় নাই। আজকে আমার ভাই যেটা বলছেন যে সরকারি কর্মচারীরা কথা ছিল না, এটা কার ব্যর্থতা? যদি কোনো মন্ত্রীর কথা কেউ না শুনে, আমি তো বলবো সেই মন্ত্রীর ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই, কোনো অধিকার নেই। কারণ মন্ত্রীর কথা শুনবে না তার অধীনস্থ কর্মকর্তারা, এই মন্ত্রীকে পালার রাখার, এটা প্রধানমন্ত্রী সাহেবকে অনুরোধ করবো টু কনসিডার ইট। আপনি সচিবকে চেক করার আগে মন্ত্রীকে চেক করেন, কারণ সচিব তার কথা মানতে বাধ্য। আর এখানে একটা বিষয় মনে রাখবেন, আপনি যদি অতীতে সরকারি কর্মকর্তাকে, পুলিশের কর্মকর্তাদেরকে তৎকালীন সরকারের আদেশ শোনার জন্য অপরাধী করে থাকেন, তাহলে আজকেও আপনার আদেশ শোনা অপরাধ হবে। আজকেও আপনার কথা মতো কাউকে চাকরি দেওয়া, আপনার কথা মতো কাউকে ঠিকাদারি দেওয়া, আপনার কথা মতো কাউকে বদলি করা, আপনার কথা মতো কাউকে সুযোগ সুবিধা দেওয়া, সেটাও সম অপরাধ হবে। যে অপরাধের জন্য আজকে অনেকে গ্রেফতার হয়েছে, জেলখানা গিয়েছে, অনেক কারণ তারা গুম খুন বা করতে সরকার নির্দেশ দিয়েছে। আজকেও যদি আপনি বলেন যে অমুককে অপমান দেন, অমুককে ঠিকাদারি দেন, শুনতে হবে, তাহলে তো ওই সরকারি কর্মচারী একই অপরাধ করতেছে। তাহলে সে কেন করবে একই অপরাধ? অভ্যুত্থানের পরে বলে বিপ্লবের পরে সে অপরাধ করবে না। আমি অফিসারকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই যে তারা আজকে মেরুদণ্ড সোজা করে সরকারি কাজ করতে পারতেছে। এই জন্য আমরা বলছিলাম লেটস হ্যাভ এ রিকনসিলিয়েশন এন্ড একটা ট্রুথ কমিশন করা হোক, একটা সুযোগ দেওয়া হোক। তৎকালীন সময়ে অনেকে চাকরি রক্ষা করার জন্য, বাঁচার জন্য অনেক কিছু করতে বাধ্য হয়েছে, ব্যবসা পাতি ব্যবহার করতে বাধ্য হয়েছে। যাদের কিছু ছিল না, যাদের ইউনিভার্সিটিটা হল ছাড়া কিছু ছিল না, মেসে একটা জায়গা ছাড়া কিছু ছিল না, তার তো হারানো কিছু ছিল না। কিন্তু আমার তো বাড়ি ছিল, গাড়ি ছিল, সব কিছু ছিল, আমার তো আন্দোলনে যাওয়ার মতো আমি তো 10 বার চিন্তা করতে হয়েছে। কিন্তু যে হলে থাকতো, যে হোস্টেলে থাকতো, যে মেসে থাকতো, তার তো কোনো বিস্তার নাই, তাকে হারানো কিছু নাই। বরঞ্চ আমি আগামীতে অনুপ্রাণিত হব যে এরকম করে যদি আমরা নিহত হতে পারি তাহলে আমার মারা কাঁদবে। আমার লজ্জা লাগে যখন আমার শহীদ সন্তানের জন্য মা কাঁদে। মা যদি গর্ববোধ করে থাকে তাহলে মা তো আনন্দিত হবে যে আমার ছেলেটা দেশের জন্য শহীদ হয়েছে। আর এখন তারা ভিক্ষা চায়, রিভলিউশন চায়, চাকরি চায়,
ব্যবসা চায়। তো তার ছেলেটাকে মুগ্ধ কি মারা গেছে ওই বাপকে চাকরি দেওয়ার জন্য। রেজাউল করিম রনি, আপনার কাছে জানতে চাই আপনি এই বিষয়ে কি বলবেন, আর সেই সাথে একটু জানতে চাই বাংলাদেশকে নিয়ে আসলে আপনি কি আপনার পর্যালোচনায় বা আপনার পর্যবেক্ষণে দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র দেখতে পান, সেটা নির্বাচনের আগে হোক বা নির্বাচনের পরে হোক, বা বাংলাদেশের রাজনীতির যেই গতি প্রকৃতি বা গতিপথ সেটি নির্ধারণ করতে এদেশে কি কোনো বিদেশি বিনিয়োগ হয়? দেখেন, প্রথম পার্টের উত্তরটা দিই। বাংলাদেশে এখানে কোনো বিপ্লব হয়নি। বাংলাদেশে একটাই বিপ্লব হয়েছিল 7 নভেম্বর। বিপ্লব হলে কি করতে হয়? ক্লাসিক্যালি বিপ্লবের জন্য একটা নির্দিষ্ট কর্মসূচি লাগে, সেই কর্মসূচি বাদও দিলাম, ইডিওলজি বাদ দিলাম। তারপরেও বিপ্লবের পরে মিলিটারি, ব্যুরোক্রেসি, জুডিশিয়ারি তিনটার নিয়ন্ত্রণ নিতে হয় ক্ষমতা দখলকারী অংশের, যেটা একমাত্র জিয়াউর রহমান ক্ষমতা দখল করে নিয়েছিলেন। এরপরে আর বাকি যারা 90-ও বিপ্লব হয় নাই, গণ অভ্যুত্থান হয়েছে। 24-এও জুডিশিয়ারি নিয়ন্ত্রণ নেওয়া হয় নাই, ব্যুরোক্রেসি ভাঙা হয় নাই, মিলিটারির মতো ফাংশন করেছে। ফলে একটা একদম টেক্সট বুক এক্সাম্পল হলো গণ অভ্যুত্থানের। এখানে বিপ্লবের কথা যারা বলেছে কিছু উদ্ভ্রান্ত বুদ্ধিজীবী, যাদের নানা রকম ধান্দা ছিল, যাদের আত্মীয় স্বজন, অনেকজনের নাম আক্তার সাহেব অলরেডি নিয়ে নিচ্ছে, আমি আর না নিলাম, আত্মীয় স্বজনকে তারা ইন্টারিমে ক্ষমতায় এম্পাওয়ার করছে, করার মধ্যে এখানে বিপ্লব বলে উত্তেজনা তারা ছড়াইছে, কিন্তু এই পুরানো স্ট্রাকচারের মধ্যে তারা ক্ষমতায়িত করে ফেলছে নিজেদের লোকজনকে। আবার বাইরের থেকে বলছে গাছতলায় বাসতলায় শপথ নিতে হবে। তো ফলে তারা অঙ্কুরে এই বিপ্লবের সম্ভাবনা বিনষ্ট করেছে। করার মধ্যে দিয়ে গণ অভ্যুত্থানের বিরুদ্ধে এই ইন্টারিম সরকার হাঁটা শুরু করছে প্রথম দিনেই। কেন হাঁটা শুরু করেছে? কারণ ইন্টারিম সরকারের উপর ভর করেছিল যে শক্তিটা, যেটা জামাত নতুন করে ভাই জয়েন করছে, এই জন্য ওনাকে জামাত ধরতেছি না ওইভাবে। তো আরেকটু পুরান হোক, পরে ধরবো। পূর্ণ জামাতে ধরেন না, আরেকটু পুরান হয়ে নেন, তারপরে ধরবো। এখন ধরিয়া লাভ নেই। তো ফলে জামাত কি? জামাত অলওয়েজ প্রো এস্টাবলিশমেন্ট, এন্টি নেশন পলিটিক্স করে। প্রো এস্টাবলিশমেন্ট সব আমলেই সে সরকারের পার্ট ছিল। কোন আমল বাদ দিবেন আপনি? 86 সালে সে এর সাথে সাথে চলে যায়নি? সেই সময় তো আপনারা সাক্ষী ছিলেন, আমার সিনিয়র, আপনারা জানেন। আপনাকে আর সহজ করে দিই, জামাত শুরুতেই ব্রিটিশ গভর্নমেন্টের পক্ষে ছিল, প্রো এস্টাবলিশমেন্ট। এই জন্যই তো বলছি, আমি অস্বীকার করছি। রাইট, এটা অস্বীকার করার সুযোগ কথাও নেই। এটাই তার পলিটিক্স। প্রো এস্টাবলিশমেন্ট, এন্টি নেশন পলিটিক্স করছে সে। ইতিহাস ইন দ্য রং সাইড অফ হিস্ট্রি। 71-এ নট এন্টি নেশন, সে প্রো এস্টাবলিশমেন্ট, কিন্তু 71-এ এন্টি নেশন। 71-এ এন্টি নেশন শেষ করি। 71-এ এন্টি নেশন কেন? সে তো সরকারের পক্ষে, নেশন তৈরি, সে সরকারের পক্ষে ছিল। না, সরকার তো নেশন তৈরি করে না। 71 নেশনটা তো নেশন রাইজিং হইছে, মানুষ অস্ত্র হাতে নিয়ে নিছে। সে শুধু পাকিস্তানের পক্ষে থাকার কোনো সমস্যা না, সে গণহত্যায় অংশগ্রহণ করছে, দ্যাট ইজ প্রবলেম। সে 16 ডিসেম্বরের আগ পর্যন্ত সে পাকিস্তানের পক্ষে ছিল, পাকিস্তানের পক্ষে থাকার কোনো সমস্যা না। সে গণহত্যা করে না। মুক্তিযুদ্ধে আপনার যে অবস্থান ছিল, আজকে যে দলটিতে জয়েন করেছেন সেই দলটি আপনার অবস্থানের বিপরীত ছিল। এইটাই হলো আমার পাকিস্তানের সমর্থন করাটা অপরাধ না, এটা ভুল, অন্যায়। কিন্তু আপনাদের দলে বড় বড় নেতা, কিন্তু জামাতে ইসলাম গণহত্যায় অংশ নেয় নাই। আপনি মুক্তিযোদ্ধা হিসেবে দয়া করে এই কথাটা আর বলি। 100 বার বলছি, 1000 বার বলছি, প্রমাণ আছে। আল বদররা হলো বিহারিস, আল বদররা বাঙালি না। আর বুঝতে হবে, আপনি ইতিহাস নিজামী সাহেব কোথায় ছিলেন? নিজামী সাহেব কোথায় ছিলেন? নিজামী সাহেব একটা ক্লাস সেকেন্ড ইয়ার পরে একটা ব্যক্তি, রাজাকার কারা, একটা ব্যক্তি ছিল। রাজাকারে কারা জয়েন? রাজাকার ছিল বিহারিরা, বিহারিরা, নিজামী ইসলামেরা, মুসলিম লীগের লোকেরা, বা জামাতের লোকজন। আরে জামাত তো ছোট্ট পার্টি তখন, জামাত একটা অংশ, জামাত পুরো সব মিলে 3000 লোক না জামাতে। আচ্ছা, ইস্ট পাকিস্তান জামাত ইসলাম। আচ্ছা, আমার মনে হয় বাংলাদেশের কোনো মানুষ 71-এর ব্যাপারে জামাতের মুখ থেকে কিছু শুনতে চায় না। জামাতের কাছে 71 ইতিহাস কেউ শুনতে চায় না। বাংলাদেশের পোলাপান, আপনি কি শুনবেন? পোলাপানের এই কথা বলবেন না। মানুষের সাথে হাজার পোলাপানরা 24 ঘটাইছে। আরে হাজার লিখতেছি, তো পোলাপানরা গণঅভ্যুত্থান ঘটায় আপনাদের কথা বলার সুযোগ পেয়েছে। আমরা জেলে থাকতে না, আমরা পোলাপানদের টাকা দিয়ে মানুষের বাড়িতে ঢিল দেওয়াই, এটা তো দেখে আসছি। পোলাপানদের কিভাবে ব্যবহার করতে হয়, পোলাপান দিকে কেমনে ঢিল মারতে হয়, ঢিল দিয়ে তোমরা দেখে আসছি। ঢিল মারে নাই পোলাপান, পোলাপান নিজেরা দায়িত্ব নিয়ে না, কোনো দায়িত্ব নেই, বলতে পিটার হাস বলে গেছে, পিটার হাসের ব্যাপারে আপনি ভক্ত হইতে পারেন, আমরা পিটার হাসের ভক্ত না। ভক্ত না, আমরা পিটার হাসের কথা বলছি। আপনারা, আমরা এখানে জামাত যেরকম 71-কে ভারতের ষড়যন্ত্র মনে করে, আওয়ামী লীগও এখানে আপনার 24-কে আমেরিকার ষড়যন্ত্র মনে করে। আপনি তো জামাত করেন, ভালো কথা, ওয়েলকাম। আওয়ামী লীগের বয়ান তো অন্তত দিতে পারেন না, দয়া করে এইটা দিয়েন না। আওয়ামী লীগের বন্ধু, আওয়ামী লীগ এটা বলে না। বাইডেন নিজেই বলছে যে আমি, বাইডেন এখানে $29 মিলিয়ন দিয়েছে, ট্রাম্প বলেছে। কে বলছে? ট্রাম্প বলেছে। কিসের জন্য দিয়েছে 29 মিলিয়ন? বাংলাদেশে রিজিউম চেঞ্জ করার জন্য। রিজিউম চেঞ্জ করার জন্য সে দিয়েছে। এখানে
সে তো বলেছে। এখানে যে দাতব্য সংস্থাগুলো কাজ করে, তারা কি তাদেরকে এখানে যে টাকা কে অ্যাকশনের দিছে? কাজ করে, এদেরকে টাকা কে দিছে? এটা কি আজকে নতুন কাজ করে? টাকা কে দিছে? এনজিও কে টাকা কে দিয়েছে? আদিলুর রহমানকে টাকা কে দিয়েছে? আদিলুর রহমান চ্যানেল আয়ের এই জিল্লুকে কে টাকা দিয়েছে? এগুলো ইনকোয়ারি করেন, হোয়াইট পেপার আবিষ্কার করেন, তদন্ত করেন। আমি তো বলছি আপনার এখানে এই দেখেন ন্যারেটিভটা তৈরি হয় কিভাবে। এখানে ৭১ আগের থেকেই এখানে শুধু আমেরিকা না, জাপান টাকা দেয় না, কি অস্ট্রেলিয়া টাকা দেয় না, ইউরোপীয় ইউনিয়ন টাকা দেয় না। $29 মিলিয়ন যে বাইডেন 29 মিলিয়ন সামান্য টাকা, এখানে আরো হাজার হাজার মিলিয়ন ডলার, এখানে হাজার হাজার মিলিয়ন ডলার সব দেওয়া হয়। উন্নয়ন মিলিয়ন ডলার সে রিজিউম চেঞ্জের জন্য আমেরিকান বাজেট থেকে দিয়েছে। জি, এখানে আপনার এই কথা বক্তব্য আমি শুনবো, আমি এখানে রেজাল্ট করে resume change শেষ করি। বলে, বলে, তাহলে এই কথা বক্তব্যটা শেষ এই হোক, কথা তারপর বাইডেন আপনি যদি জানাবেন বলে, শেষে। তাহলে ওই লোক আর আমেরিকার প্রেসিডেন্ট থাকার কথা না। বাইডেন যদি পাগল হয়, তারা যদি পাগলা কুত্তা ট্রাম্প তো কামড়ায়, বলছে ভাই। তখনই শুধু এই কথা বলতে পারে একটা লোক যে আমি একটা দেশের রেজিম চেঞ্জ করার জন্য এত মিলিয়ন ডলার দিলাম। আর দিয়ে প্রকাশ্যে বলেছে ভাই, আপনি কি জানেন? প্রকাশ্যে বলেছে। আচ্ছা, আমাকে আপনি এখন গুগল সার্চ করেন, এখনই পেয়ে যাবেন। আচ্ছা, তো যাই হোক, তারপরের প্রশ্ন যেটা হলো, দেখেন হ্যাঁ এইটা খুব সুন্দর কথা, কনস্পিরেসি অ্যাকর্ডিং টু ম্যাকিয়াভেলি পার্ট অফ পলিটিক্স। এবং যারা ক্ষমতায় থাকে তারা জানে হাউ টু ব্যাটল, হাউ টু কমব্যাট উইথ দ্য কনস্পিরেসি। কিন্তু কনস্পিরেসির কতগুলো স্ট্যান্ডার্ড থাকে, কনস্পিরেসির কতগুলো আপনার কি বলবো যে মানে আপনি কিভাবে এটা প্লেস করতেছেন তার কতগুলো আর্ট থাকে। এটা হলো জামাত যেভাবে কনস্পিরেসিটা আপনার আনতেছে সামনে, যেমন ধরেন ভারতের আপনার গোয়েন্দা সংস্থার লোকজনের সাথে তারা গোপনে দেখা করে। এটা গোপনে দেখা করুক, অসুবিধা নেই, গোপনে দেখা করে তো অন্যায় না, এটা তারা পলিটিক্যাল পার্টি দেখা করবেই। গোপনে না, আপনি এটা আবার প্রকাশ্যে বলে দিচ্ছে। আপনি জানেন কেন? বলে না, এটা ওনারাই বলতেছে, আপনাদের সম্মানিত আমিরই বলছেন, এটা আমি আবিষ্কার করিনি। তো এখন এই যে কনস্পিরেসি তারা করবে, ভালো কথা, করুক, আমরাও চাই করুক, কিন্তু কথা হলো এটা করার যে আর্টটা, এটা তো তারা নিজেরাই ভঙ্গ করতেছে, পারে না, আবার বলে দিচ্ছে। বুকা তো পারে না, হ্যাঁ, বুঝছেন না? তো এখন এখানে যে কনস্পিরেসি গুলো আবিষ্কার করা হচ্ছে, সেই কনস্পিরেসি গুলো আওয়ামী লীগের রাজনীতিকে শক্তিশালী করছে। আপনি যখন বলবেন যে ২৪-এর গণ অভ্যুত্থানে এটা একটা আমেরিকান ডিজাইন, তার মানে আবার আপনি বলতেছেন যে জুলাইয়ের শহীদরা গর্ব ফিল করে না কেন, তার বাবা মারা কেন করেন তো, গর্ববোধ করেন না? কেউ অবশ্যই করে, টাকা চায়, ভিক্ষা চায়। অবশ্যই করে। আমি জুলাই যোদ্ধাকে দেখি, কেউ করে না, কেউ করে না। সব করে আমি পূর্ণবাসী দিলাম না, আমি পূর্ণবাসী দিলাম না, আমাকে এটা দিল না, আমাকে এটা দিল না, আমাকে এটা দিল না। এটা ৭১-এর পরে করে নাই, আপনাদের No, করে নাই, কেউ করে নাই, কেউ করে নাই। মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু, কেউ করে খাস করে আচ্ছা আপু এক আচ্ছা, সেকেন্ড, জি, জি। তাহলে আপনি জুলাই যখন আপনাকে ফ্যাসিলিটেট করে, আপনার পক্ষে থাকে, তখন জুলাই মহান। কিন্তু যখন জুলাইটা একটা নাগরিক ভিত্তিক বাংলাদেশ রাষ্ট্র গঠনের জন্য একটা অংশীদারত্বমূলক একটা জায়গায় আমরা তখন চিন্তা করি, এবং আমরা যখন কোনো চেতনার ব্যবসা, এদার ৭১, নেদার ২৪, ছোট ভাই, যখন আমরা এভয়েড করে, ছোট ভাই ইন্টারাপ্ট করা ঠিক না আমার, তো বলছি। আচ্ছা, বলেন। আমি অভ্যুত্থান যতক্ষণ বলবেন আমি ততক্ষণ এটার সঙ্গে নাই। আমি বিপ্লবের পক্ষে, আমি বিপ্লব না করে বিপ্লবের পক্ষে না, আপনি বলেন না, আপনি বলেন না, কিন্তু আমি মনে করি ৫ই আগস্টে বিপ্লব হয়েছে এবং বিপ্লবটাকে ব্যর্থ করে দেওয়া হয়েছে। আমি আমার স্ট্যান্ড সেটা। জি, এই আপনার ভালো লাগে বিষয়ে না, একটু, না লাগে না, থ্যাংক ইউ, আপনার স্ট্যান্ড এই বুঝতে বিষয়ে পারলাম। মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু আপা, কথা ছোট্ট করে শেষ করে নিতে জি, হবে। জি, জি, বলেন। জি, সেটা রেজাউল হলো করিম যে বলেন। উনি 30 সেকেন্ডে শেষ করবেন। জি, উনি বিপ্লব না করে বিপ্লবের পক্ষে, কিন্তু আমরা একটা অভ্যুত্থান করেছি এবং অভ্যুত্থানের পক্ষে, এবং অভ্যুত্থান করে কেউ লজ্জিত না, জি, জি। গর্বিত আমরা সবাই। এবং অভ্যুত্থান বিক্রি করে যারা ক্ষমতার ভাগীদার হইতে চাইছিল তারাই শুধুমাত্র লজ্জিত। এক্স্যাক্টলি, আমি এটা একমত এই আপনার বিষয়ে সাথে। একটু ছোট্ট করে জানতে চাই মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু। দেখেন 24 একটা গণ অভ্যুত্থান হয়েছে, এটা সব শ্রেণী পেশার মানুষ এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। এটাকে মানে ভিক্ষা করছে বা এটা চাচ্ছে ওইটা চাচ্ছে এইভাবে দেখাটা উচিত না। আমাদের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, যারা এই গণ অভ্যুত্থানে অংশ নিয়ে শহীদ হয়েছে, রাষ্ট্রের দায়িত্ব তাদের মানে পরিবার। কারণ হলো যে আপনার যার হারায় নাই, যার শহীদ হয়ে নাই, তিনি কিন্তু এটার ব্যথাটা, মর্মটা বুঝবেন না। আর এই আন্দোলনটা 17 বছর যাবৎ আমাদের তখন বিএনপির চেয়ারম্যান, এখন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এই জুলাই গণ অভ্যুত্থান কিন্তু একদিনে তৈরি হয় না। এটি 17 বছর 18 বছর এই আন্দোলনটা হয়েছে। এটা সফল পরিণতি লাভ করেছে 5ই আগস্ট। তো এখন উনি যখন এর আগে গুম হয়েছে, খুন হয়েছে, কেউ আহত হয়েছে, উনি খোঁজ নিয়েছেন, উনি পাশে দাঁড়িয়েছেন, এবং সর্বশেষ জুলাই বিপ্লবে এদেশের মানুষ অকাতরে জীবনদান করেছে। দেশে এক গণহত্যা চালানো হয়েছে, যেভাবে ছাত্র, যুবক, শ্রমিক এবং সব শ্রেণী পেশার মানুষের উপর যেভাবে গুলি চালানো হয়েছে, এটিকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? তা যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, তাদেরকে চিকিৎসার দায়িত্ব রাষ্ট্রের নেওয়া উচিত না? যারা শহীদ হয়েছে সেই পরিবারগুলির দায়িত্ব রাষ্ট্রের নেওয়া উচিত না? আমি মনে করি জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিরিট ছিল, মানুষ তাদের অধিকার ফিরে পাবে, বৈষম্য দূরীকরণ হবে। এক সেকেন্ড, দুইটা দিক আছে, একটা হলো জুলাই বাণিজ্য আর একটা হলো জুলাইয়ের দায়িত্ব নেওয়া।
জুলাইয়ের দায়িত্ব নেওয়াটা গৌরবের, বাণিজ্য করাটা লজ্জার। এই বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের পাশে দাঁড়িয়েছে, তাদের দায়িত্ব নিয়েছে। আর যারা জুলাই চেতনা বিক্রি করেছে তারা এখনো নানান নেগেটিভ বয়ান তৈরি করছে। এই যে ধরেন উনি বললেন যে এটা ভিক্ষা চাচ্ছে, চাকরি চাচ্ছে, ভাই তাকে চাইতে হবে কেন? যে রাষ্ট্রের জন্য শহীদ হয়েছে তার দায়িত্ব তো রাষ্ট্র নিবেই। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেখেছেন মুক্তিযোদ্ধাদের জন্য যে ভাতা, জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের জন্য সমপরিমাণ ভাতার ব্যবস্থা করেছেন। এই ক্রেডিটটা ওনাকে দিতে হবে। আর আমি আপনাকে আরেকটু একটা জিনিস বলি, এই বাংলাদেশে কিন্তু এই 4.5 মাসে একটা অভূতপূর্ব কিছু সংস্কার হয়ে গেছে যেগুলি কিন্তু আলোচনা হয় না। আপনি দেখেন এর আগে রাষ্ট্রপ্রধান এবং শেখ মুজিবের ছবি টানায় রাখার জন্য সেটা মানে বাধ্যকর হতো স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই জায়গাটাতে একটি বড় সংস্কার করেছেন, কোনো জায়গায় ছবি নাই। কিছুদিন আগে উনি যাচ্ছিলেন অফিসে, ওনার বাসা থেকে অফিসে যাওয়ার পথে দেখলেন একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে ওনার ছবি, ওই ব্যানারে ওনার ছবি আছে। উনি সাথে সাথে গিয়ে ক্যাবিনেটে গিয়ে ক্যাবিনেট সেক্রেটারিকে ডেকে আনলেন, বললেন যে রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে যেন ওনার ছবি ব্যবহার করা না হয়। উনি গেজেট জারি করে দিয়েছেন ইতিমধ্যে। এর মধ্যে আপনার আরও কিছু সংস্কার হয়েছে। আপনি দেখেছেন এর আগে প্রধানমন্ত্রী কোনো রাস্তা দিয়ে গেলে ওই রাস্তা বন্ধ হয়ে যেত, মানুষ যানজটে আটকা পড়তো। মাননীয় প্রধানমন্ত্রী ওনার গাড়ি বহর থেকে 30টি থেকে মাত্র ওই 4টি-6টি থেকে নামিয়ে নিয়ে এসেছেন। এবং ওনার নিরাপত্তার, এবং উনি আরেকটি কথা বলেছেন, নিরাপত্তার কারণে আমি যেন জনগণ থেকে বিচ্ছিন্ন না হই। উনি এইটি বর্তমান সরকারটি জনগণের সরকার। আর মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিনেই এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছেন যে উনি নিজেকে ছাপিয়ে যাচ্ছেন। বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা নিয়ে, যে সংস্কারের বা বৈষম্য দূরীকরণের যে আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থান করেছেন সেগুলি করে যাচ্ছেন। আপনি দেখেন আমাদের 30 তারিখ বাজেট পাস হইল। বাজেট পাসের পর এটা রেওয়াজ যে রাতে আপনার সবাই ডিনার করবে একসাথে। উনি সেটা রাষ্ট্রের টাকা বাঁচানোর জন্য 1 কোটি টাকার মতো খরচ হতো, সেটা বাতিল করেছেন। এবং এই যে বিদেশে এই যে ট্যুরের নামে আপনি আজকের খবরে আপনি দেখেন যে আজকে বিটিআরসির যারা চাকরি করেন তাদের সরকারকে বিভিন্ন পরামর্শ বা মতামত তাদের দেওয়া, এটা হলো তাদের চাকরির অংশ। কিন্তু তারা ভাতা নিতেন এবং বিভিন্ন পরামর্শ বা গবেষণার নামে ওইটা মানে ওটা ওনার চোখে পড়েছে। উনি তাদেরকে কৈফিয়ত তলব করেছেন এবং জবাবদিহি তার আওতায় আনার জন্য কেন তারা তাদের রুটিন ওয়ার্ককে গবেষণা হিসেবে চালিয়ে এখান থেকে ভাতা নিচ্ছেন। সুতরাং বাংলাদেশের সংস্কার চলছে, বাংলাদেশ মেরামত চলছে, বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং আপনি দেখেন উনি মালয়েশিয়া গেলেন, মালয়েশিয়া শ্রমবাজার খুলে দিয়েছে, এবং তারপর চীনে গেলেন। বাংলাদেশে বিনিয়োগের হাব হবে, বাংলাদেশ বিনিয়োগের হাব হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে, ইনশাল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে। যে প্রত্যাশা নিয়ে জুলাই অভ্যুত্থানে সব স্তরের শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছিল, ইনশাল্লাহ সেই আকাঙ্ক্ষা পূরণে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার কাজ করছে। জি নিশ্চয়ই, আমরা আবার আলোচনায় ফিরবো, একটি বিরতি নিয়ে ফিরছি। সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গে থাকুন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। স্বাগত কঠিন কথা সহজের আজকের আয়োজনে। বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জুলাই সনদ বাস্তবায়নের উপায় কি হবে সেটি নিয়ে নানা ধরনের সামরিক জটিলতা তৈরি হয়েছিল। তখন গণভোট সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ জারি করার মাধ্যমে জনমানসে আসলে একটি বার্তা দেওয়া হয়েছিল যে বিএনপি ও জামায়াত দুই দলই সন্তুষ্ট, কিন্তু সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির আদেশ জারির এখতিয়ার নেই। ফলে এই পরিস্থিতিতে গণভোটের রায় বাস্তবায়ন কিভাবে সম্ভব, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। বিষয়টি স্পর্শকাতর হলেও আমি জবাব দিব। তার আগে আমি একটা ছোট ভাইকে বলি, এই যে আমি রেকর্ডতে বলছি, দিস ইজ এ ইউএস স্পেন্ডিং গভর্নমেন্টের থেকে দেখতে পারেন, সেখানে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ইনকর্পোরেশন রিসিপিয়েন্ট ছিল, ইউএস এজেন্সি ছিল ইউএসএআইডি, টোটাল ফান্ডিং ছিল 29.99 মিলিয়ন। এটা দেওয়া হয়েছিল বাংলাদেশ স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, ইট ওয়াজ এ গ্র্যান্ড। এই টাকাটা দেওয়া হয়েছিল। দেখেন, আচ্ছা, এগুলো আমাদের আসলে বক্তব্য যদি বস্তুনিষ্ঠ হয় তাহলে জিনিসগুলো অনেক বুঝতে সহজ হয়। দেখেন, রাজনীতিতে কতগুলো কথা আছে। পাস্ট ইজ পাস্ট, এটা নদীর পানির মতো বা ঝর্ণার মতো, যেটা পড়ে যায় সেটা উত্তোলন যায় না। এখানে জামাত দাবি করতেই পারে গণভোট হোক, এই হোক, সে হোক, কিন্তু এটা আর কোনোদিন ধূপে টিকবে না। 1 মিনিটে শেষ করবেন, সময় কাজে এটা আজকে এই সরকার বিজয়ী হয়েছে, এই সরকার আগামী 5 বছর যেইভাবে দেশ চালাবে দেশ সেভাবে চলবে। আমি একটা চাপ সৃষ্টি করতে পারি, আমি দাবি করতে পারি,
কিন্তু আমার দাবি যে শুনতে হবে, মানতে হবে, এরকম কোনো কথা নেই। আমি যদি চাপ সৃষ্টি করতে তাহলে হবে। কাজে গণভোট হওয়া আবার বা সরকারের এই জিনিসটা, আমি আমার বিরোধী দলকে বলছি, আমার জামাতকে বলছি, হ্যাঁ আমরা জনগণকে অ্যাওয়ার রাখবো, জনগণকে মনে করে রাখবো, কিন্তু আমরা সরকারকে বাধ্য করতে পারবো না যদি না আমি দেশটা অরাজকতা সৃষ্টি করি। জামাত বলেছে অরাজকতা করবে না, জামাত বলেছে আমরা সরকারকে সহযোগিতা করব, তবে আমরা সরকারকে বারবার মনে করিয়ে দেবো আপনি কি করা উচিত ছিল, কি করতে পারতেন, কি করেন নাই। কারণ সেটা আপনার ব্যাপার, আমরা আপনাকে বাধ্য করতে পারবো না এবং বাধ্য করবো না। আমাদের জামাতে আমি পরিষ্কার বলেছে আমরা এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবো, বারবার বলেছে। এই জন্য আপনারা অনেক সময় ডাউট করেন যে সরকার বিরোধী দল কি বাংলাদেশে আছে কি নাই, এই জন্য আপনারা অনেক সময় আমাদেরকে সার্কাস্টিকলি বলেন যে আমরা বিরোধী দল আছে কিনা, কিন্তু আমরা একটা বস্তুনিষ্ঠ বিরোধী দলের দায়িত্ব পালন করতে চাই। আমরা একটা রাষ্ট্রকে আমরা প্রাধান্য দিতে চাই। এই জামাতের কথা বলছেন, ৭১ বলছেন, আমি বিনয়ের সঙ্গে বলছি, আপনার হিস্ট্রি দেখেন, জামাতের সঙ্গে আমরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করি, জামাতের সঙ্গে জামাত একটা ছোট্ট দেশ, ২৯,০০০ বিহারি পাকিস্তানে চলে গেছে অ্যারেস্ট হইয়া, তাদেরকে আর্মি ইন্ডিয়ান আর্মির কাছে সারেন্ডার করা হয়েছে। এরা ছিল ব্যাকবোন অব দি আল বদর, আল শামস এবং রাজাকার, কিন্তু এগুলোকে আওয়ামী লীগ পরবর্তীতে বয়ান দিয়ে জামাতকে দাঁড় করেছে। এটা আপনার ইতিহাসটা ভালো করে পড়েন, জানেন আমরা যুদ্ধ করি। গণভোট অধ্যাদেশের বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে আদেশের উপর গণভোট হয়েছে তা ছিল এখতিয়ার বহির্ভূত, সুতরাং অধ্যাদেশকে আইনে পরিণত করা যাবে না এমনটা। অন্যদিকে জামায়াত এবং এনসিপির গণভোটের বিষয়ে হুমকি ধামকি দিচ্ছে, গণভোট বাস্তবায়িত না হলে সংঘাতের কথা বলছে। সেই ক্ষেত্রে গণভোটের বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক পরিস্থিতি আবার কি অস্থিতিশীল হতে পারে কিনা, যেটা নিয়ে আসলে আমাদের অবসরপ্রাপ্ত মেজর আমি উত্তর দিচ্ছি। তার আগে আমি একটু রেসপন্স করি। এই যে USAID এর $29 মিলিয়ন কথা ভাই বললেন, এই টাকাটা আওয়ামী লীগের আমলে দেওয়া হয়েছিল এবং আওয়ামী লীগের আমলে এই টাকাটা লুটপাট করা হয়েছে, এটা নিয়ে ওই সময় এই পত্রিকায় লেখালেখি আছে, আপনি দেখেন। এবং তার মানে এই টাকাটা তসরুপ করছে আওয়ামী লীগ, এই টাকাটা বিনিয়োগ হয়েছে আওয়ামী লীগের আমলে, এই টাকার নিচে আওয়ামী লীগ, এই টাকার ম্যানেজমেন্টের কিছু আওয়ামী লীগ। হ্যাঁ, এখন সেইটা এবং ওই সময় এটা পত্রপত্রিকায় লেখা হচ্ছে যে এই টাকাটা লুটপাট করে রাখা, যেহেতু লুটপাট একটা সংস্কৃতি, আওয়ামী লীগ সংস্কৃতি, ফলে এইটার সাথে এই আপনার রেজিম চেঞ্জের কোনো সম্পর্ক নাই। এটাও আওয়ামী লীগের একটা বয়ান, যেহেতু ফলে গণঅভ্যুত্থানকে আমার মনে হয় যে আর খাটো না করে। আরেকটা যেটা বলেন, দেখেন জুলাই গণভোট হইলো গণসম্পৃক্ততা। পার্লামেন্ট, গণতন্ত্রে পার্লামেন্ট সার্বভৌম। পার্লামেন্টকে আপনি কেন নির্বাচিত করেন? সমস্ত বিষয়ে আইন করার এখতিয়ার দিয়ে। আর গণভোট হলো এক বা একাধিক বা কয়েকটা কতিপয় বিষয়ের জন্য জনসম্পৃক্ততা বা যাচাইয়ের জন্য আপনি করেছেন। সেটা কোনো অধ্যাদেশ পার্লামেন্ট যাকে সর্ববিষয়ে আইন করার এখতিয়ার আপনি দেন, সেটার চেয়ে সুপ্রিমেসি অর্জন করে না। গণতন্ত্রে কোনোদিনও একটা গণভোট পার্লামেন্টের চেয়ে সুপ্রিম যদি হয়, সে দেশে গণতন্ত্র থাকে না। ফলে গণভোটের রায় বিএনপি বাস্তবায়ন করবে অক্ষরে অক্ষরে, দাড়ি কমা সহ। কোনটা? যেটা বিএনপি স্বাক্ষর করেছে। এর বাইরে যেই অধ্যাদেশ দেওয়ার এখতিয়ার রাষ্ট্রপতির নাই, কিন্তু আপনি অন্তর একটা বিশেষ পরিস্থিতির কারণে, দেশ চালানোর কারণে অনেকগুলো অধ্যাদেশ করছেন। তার তো সিংহভাগ কেন, তার তো প্রায় 95 ভাগ অলরেডি বাস্তবায়ন করা হয়েছে। বাকি যেগুলো সংবিধান সংস্কারের সাথে সম্পর্কিত এবং রাষ্ট্রের মৌলিক কাঠামোর সাথে সম্পর্কিত, সেগুলো অধিক যাচাই বাছাই করে আস্তে আস্তে, এই যে বাজেট অধিবেশন শেষ হয়েছে, পরবর্তী অধিবেশনে এগুলো আলোচনায় আসবে এবং এখন একটু স্বাক্ষর বিএনপি এটা অক্ষর অক্ষরে বাস্তবায়ন করবে। নিশ্চয়ই। মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু, একদম শেষ সময় এসেছি, কি বলবেন এই বিষয়ে ছোট্ট করে জানতে চাই। জি, গণভোটের দেখেন, গণভোটটাই হয়েছে, এটা দেখেন, রাষ্ট্রপতির আদেশ জারির কোনো ক্ষমতা নেই। 1976 সালের পর এই কোনো ক্ষমতা নেই যে রাষ্ট্রপতি যে আদেশটা জারি করেছেন বা জারি করানো হয়েছে ওনাকে দিয়ে, এটা একটা জবরদস্তিমূলক বা ওনাকে দিয়ে যেটা করানো হয়েছে সেটা ঠিক হয় নাই। সুতরাং এইখানে গণভোটটা ওই যে আদেশের মাধ্যমে হয়েছে সেটারই কোনো বৈধতা নাই। আর হলো যে জুলাই সনদ যেটা, সেটা ওই যে আমাদের রনি সাহেবও বলেছেন, আমরাও বর্তমান সরকার বলছেন, মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে জুলাই সনদের যেটা স্বাক্ষরিত হয়েছে সংসদের দক্ষিণ প্লাজায়, সেটা আমরা অক্ষর অক্ষরে পালন করব। আমরা জুলাই চেতনার ফেরিও করব না, বিক্রিও করব না। আমরা জুলাই সনদে যা যা আছে তা বাস্তবায়ন করব। আর হলে এই দেশটাকে সামনে আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাই। শুধু ওই যে মানে দ্বিচারিতা, সংসদে একরকম, সংসদের বাইরে আর একরকম, আর হলো যে মানে গণ অভ্যুত্থানের পরিপন্থী বা গণ অভ্যুত্থানটাকে বিতর্কিত করার জন্য, জুলাইকে বিতর্কিত করার জন্য কোনো কথা আমরা না বলি। দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য বিএনপি চায় যে বিএনপিকে যদি কেউ পরামর্শ বা ভুল ত্রুটি ধরিয়ে দেয়, সেটা সংশোধন করে বা আমলে নিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে সামনে এগিয়ে নিয়ে যায়, এটাই বিএনপি চায়। আর ইনশাল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে, এবং যে লক্ষ্য নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে এদেশের মানুষ গণ অভ্যুত্থানে শরিক হয়েছে, অংশগ্রহণ করেছে, রক্ত দিয়েছে, সেই অভ্যুত্থান
আকাঙ্ক্ষা বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করছে। জি, আপনাদের তিনজনকে ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আমরা চেষ্টা করেছি জটিল বিষয়গুলো সহজ করে বলতে, কারণ সুশাসন, সুব্যবস্থা, গণতন্ত্র টিকে থাকে প্রশ্নে, আর পরিবর্তন আসে বোঝাপড়ায়। সময় এখন আপনার ভাববার, প্রশ্ন করার। আবারও দেখা হবে। শুভরাত্রি।